পরবর্তী বক্তা অধ্যাপক অর্ণব সাহা। সময় আপনার 4 মিনিট। সময় শুরু এখন। সকলকে ধন্যবাদ। আজকের যে বিষয়, সেই বিষয়ের শুরুতেই আমি যেটা বলবো যে দুর্নীতি জিনিসটা আদৌ অর্থনৈতিক কিছু নয়। দুর্নীতি ইটসেলফ নিজেই একটা রাজনৈতিক বিষয়, এবং সেই রাজনৈতিক বিষয়টাকে যখন আমরা বিশ্লেষণ করব বা আলোচনা করব, তার আগে আমি যেটা মনে করিয়ে দিই, আজকের দিনটায় আমরা যখন এই সবাই মিলিত হচ্ছি, লাদাখে অনুসরণ করছেন সোনাম ওয়াংচুক। লাদাখে তিনি যে অনশন করছেন, সেই অনশনটাকে বলা হচ্ছে ক্লাইমেট ফাস্ট বা ইকোলজিক্যাল ফাস্ট। তার কি বক্তব্য, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে লাদাখে যে হিমালয়ান যে প্রাকৃতিক সম্পদ, সেই হিমালয়ান প্রাকৃতিক সম্পদ লুট করতে দেওয়া হচ্ছে ভারতের কিছু কর্পোরেটকে। এই যে ভারতবর্ষের কিছু কর্পোরেট, তারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জল, জমি, জঙ্গল এটাকে লুট করছে, লুট করার মতন প্রক্রিয়া তৈরি করছে। এই প্রক্রিয়াটা শুধুমাত্র ভারতবর্ষের নয়, আমরা যদি একটু লক্ষ্য করি গোটা পৃথিবী জুড়ে বিগত 40 বছরে, বিশেষ করে 1991 সালে সোভিয়েত ভেঙে যাওয়ার পর থেকে আরম্ভ করে যে অর্থনৈতিক চেঞ্জটা এলো, যে রাজনৈতিক প্যাটার্নটা বদলালো, সেখানে তৃতীয় বিশ্বের দেশ এবং পূর্ব ইউরোপে যে দেশগুলো একসময় সাবেক সোভিয়েত সমাজতন্ত্রের আওতায় ছিল, সেই সমস্ত দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্নীতি আর রাজনীতির একটা নেক্সাস, এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। নেটফ্লিক্সে একটা ছবি আছে, একটা এজ অফ ডেমোক্রেসি। এটা ব্রাজিলের লুলাকে নিয়ে তৈরি করা হয়েছে এই ছবিটা। এবং লুলার যে উত্থান, ওয়ার্কার্স পার্টির যে উত্থান, সেই উত্থান থেকে আরম্ভ করে লুলার জেলে যাওয়া পর্যন্ত 2018 সালে যখন বোলসোনারো ওখানে ক্ষমতায় আসছেন, সেই সময় পর্যন্ত সেই ইতিহাসটাকে ওখানে দেখানো হচ্ছে। আমরা খুব ইন্টারেস্টিং কতগুলো তথ্য ওখান থেকে পাচ্ছি। 1980 সালে ব্রাজিলের ওয়ার্কার্স পার্টি তৈরি হয়। আমরা এখানকার যারা বামপন্থীরা, তারা কিন্তু ল্যাটিন আমেরিকা নিয়ে অত্যন্ত উদ্বেল হয়ে থাকে, এবং তারা বলেন যে ওখানে একটা পিঙ্ক টাইড তৈরি হয়েছে, নতুন ধারার বামপন্থা তৈরি হয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি লুলা যখন 84 সালে ভোটে দাঁড়াচ্ছেন, সেই সময় তিনি বিচ্ছিরিভাবে হারছেন। তার পরের বার যখন তিনি ভোটে দাঁড়াচ্ছেন, একটু একটু করে ওখানকার যে কর্পোরেট শক্তি, সেই কর্পোরেট শক্তির সঙ্গে তার একটা নেক্সাস তৈরি হচ্ছে। এবং তারপর তিনি যখন ক্ষমতায় আসছেন, দেখা যাচ্ছে ওই কর্পোরেট শক্তির সঙ্গে তার নেক্সাস থাকাটাই তার ক্ষমতায় আসার একটা অন্যতম কারণ হিসেবে পরিগণিত হচ্ছে। অর্থাৎ ব্যাপারটাই এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে যে রাজনীতির সঙ্গে এই ধরনের অর্থনীতির এমন একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছে যে এটাকে বাদ দিয়ে আজকে আর কোনো রাজনীতি করা সম্ভব নয়। এবং অতি সম্প্রতি বোলসোনারোর কথাটা তুললাম এই জন্য যে লাদাখে যে জিনিসটা ঘটেছে, ঠিক সেটাই ওইখানে অ্যামাজন অরণ্য বিক্রি করে দেওয়া হচ্ছিল। অ্যামাজন অরণ্য যারা কিনে নিয়ে যাচ্ছিল, তারা হচ্ছে ওখানকার কর্পোরেটরা, তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছিল। এবং অতি সম্প্রতি যখন 1.5% ভোটের মার্জিনে লুলা ক্ষমতায় এসছেন, যিনি ওখানকার ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু ওই দেশের সবচেয়ে বড় বিগ কর্পোরেট। অর্থাৎ ডান বলুন বা বাম বলুন, আজকে পৃথিবীর রাজনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা আমরা মানি বা না মানি, আমাদের পছন্দ হোক বা না হোক, এই যে কর্পোরেটের সঙ্গে এবং এই যে কর্পোরেটের চেহারা, এই কর্পোরেটের চেহারা কিন্তু পুরনো যে পুঁজিপতি বা শিল্পপতিদের চেহারা তার থেকে আলাদা। এরা হচ্ছে ক্রনি ক্যাপিটালিস্ট। এবং ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন, 2014 সালে যে শিল্পপতি বা যে কর্পোরেট গোষ্ঠীটি তারা গোটা পৃথিবীর নিরিখে, সম্পদের নিরিখে ছিল 624 নম্বর, তারা 2021-22 এসে 2 নম্বরে এসে দাঁড়ালো। অর্থাৎ তারা যে বিপুল সম্পদটা অর্জন করেছে, সেই সম্পদটা কিন্তু পুরোপুরি অর্জন করেছে ভারতবর্ষে যারা কেন্দ্রীয় সরকারে রয়েছেন গত 10 বছরে, তাদের সঙ্গে নেক্সাস তৈরি করে। এটা হচ্ছে রাষ্ট্রীয় মদতে লুট। এই লুটের সঙ্গে কোনো একটি রাজ্যে কোথায় একটা টাকার দুর্নীতি হয়েছে, অবশ্যই সেটা দুর্নীতি, কিন্তু সেই দুর্নীতির কিন্তু একটা গুণগত পার্থক্য আছে। এই যে রাষ্ট্রীয় মদতে এত বড় একটা লুটের জায়গা, এই লুটটাকে কোথাও একটা আড়াল করবার জন্যই হয়তো প্রত্যেকটা রাজ্য সরকারকে এরকমভাবে চেপে ধরা হচ্ছে। তাদের যে ছোটো ছোটো সমস্ত দুর্নীতির জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আরও বড় করে ধরা হচ্ছে। কর্পোরেট দুর্নীতির এই যে চেহারাটা, এই চেহারাটা কিন্তু সামনে নিয়ে আসতে হবে। এবং এটাকে আমাদের বুঝে নিতে হবে যে নতুন যে অথরিটারিয়ান, যে নয়া অতি দক্ষিণ পন্থার যে চেহারা সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি, সেটা হাঙ্গেরিতে ভিক্টর অরবান বলুন, সেটা বেলারুশিয়ায় আলেকজান্ডার লুকাশেঙ্কো বলুন, সময় শেষ। এই যে অংশটা, এই সমস্ত দেশে আমরা দেখতে পাচ্ছি যে এই নেক্সাসটা চলছে। এই নেক্সাস থেকে বেরিয়ে আসার রাস্তা আদৌ ঠিক কি আছে এখনো পর্যন্ত আমরা জানি না। আমি অর্ণববাবুর কাছে জানতে চাইব, সাধারণ মানুষকে রেসপন্সিবল হতে হবে যে আমি দুর্নীতি করব না। চোখের সামনে যদি অপশনই ওটা থাকে, চাকরি বাজারে নেই, আমি টাকা দিলে চাকরিটা পাবো, আমার কাছে অপশন নেই, আমি চাইলে পারবো সৎ থাকতে, আপনার কি মনে হয়? না, সৎ থাকতে পারার ব্যাপারটা আমি প্রথম যে বক্তব্য রাখলাম, সেখানে আমি যেটা বললাম যে সিস্টেমেটিক্যালি দুর্নীতিকে এন্ডোর্স করা বা সিস্টেমেটিক্যালি দুর্নীতিকে সামনে নিয়ে আসা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে আমরা এখন আছি।
চাই বা না চাই বিগত 10 বছরে আমরা এমন একটা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি যে ব্যবস্থাটা আমাদের আরও বেশি করে এই যে নতুন অতি দক্ষিণপন্থী অর্থনীতি বা অতি দক্ষিণপন্থী রাজনীতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশীদার হতে বাধ্য করছে। ক্রিস্তফ জ্যাফ্রেলোর লেখা একটি বই, একাধিক বই উনি লিখেছেন বিজেপির উত্থান নিয়ে, তার মধ্যে একটি বই হচ্ছে মেজরিটারিয়ান স্কেট, এবং তার সঙ্গে আরও একজন, সেই মেজরিটারিয়ান স্কেটের একটা আস্ত চ্যাপ্টার রয়েছে মোদির যে উত্থান, সেই উত্থানের সময় 2014 সালে ভারতীয় কর্পোরেট কী পরিমাণ টাকা ঢেলেছিল। এটা স্বাধীন ভারতবর্ষে 47-এর পর থেকে কোনো দিন কোনো প্রধানমন্ত্রীকে প্রজেক্ট করবার জন্য এই পরিমাণ টাকা ব্যবহার করা হয়নি। একটা ছোট্ট প্রশ্ন আসে যে কোনো একজন মানুষকে যদি প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট করতে এত কোটি টাকা ব্যবহার করা হয়, যারা করছে তাহলে তার বিনিময়ে কি চাইছে? তার বিনিময়ে নিশ্চয়ই তারা কিছু চেয়েছে। সেই যে চাওয়াটা, সেই চাওয়াটাই আমরা গত 10 বছর ধরে আসলে কিন্তু একটু একটু করে প্রত্যক্ষ করলাম, আমরা একটু একটু করে দেখলাম। এই যে ক্যাগ রিপোর্টের কথা জগন্নাথবাবু বললেন, এই ক্যাগ রিপোর্টে শুধুমাত্র রাজ্যগুলোর দুর্নীতির কথা কিন্তু বলা হয়নি। যারা কেন্দ্রীয় সরকারে আছেন এবং কেন্দ্রীয় সরকারের যে শাসক দল, তারা যে যে রাজ্যে আছেন, যেমন উত্তরপ্রদেশের যে সংখ্যালঘু স্কলারশিপ, সেই সংখ্যালঘু স্কলারশিপের বিশাল বড় স্ক্যাম সেখানে ধরা পড়েছে। সড়ক নির্মাণের যে দুর্নীতি, সেটা বিশালভাবে ধরা পড়েছে। মধ্যপ্রদেশের দুর্নীতি ধরা পড়েছে। এই যে ক্যাগ রিপোর্টের মধ্যে যে দুর্নীতিগুলো আসছে, তার সঙ্গে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও যুক্ত একই রকম করে। আরও একটা জিনিস তার সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিই, 2018 থেকে 2019, অর্থাৎ 19 সালে যখন দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসে, ঠিক তার আগে যে ইলেকট্রাল বন্ডের পরিমাণ, যে যা টাকা পাওয়া গিয়েছিল তার 96% পেয়েছিল বিজেপি। অন্যান্য দলগুলো প্রায় কোনো টাকা পায়ইনি। তার পরবর্তী যে 5টা বছর, সেই 5 বছরে দেখা যাচ্ছে 56% টাকা পেয়েছে বিজেপি, অন্যান্য দলগুলো পেয়েছে আর অন্যান্য টাকা। কিন্তু এই যে প্রথম দফায় যে টাকাটা পেয়েছে, তার পিছনে কি তাহলে এইটাই ছিল যে এই টাকাটা দেওয়া হচ্ছে 19 সালে আবার নতুন করে বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য? এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদের বলা দরকার। ব্যক্তিগতভাবে কে কতটা সৎ, ব্যক্তিগতভাবে কে ক্ষমতার সঙ্গে আছেন, ক্ষমতার সঙ্গে যাচ্ছেন না, এইটা দিয়ে আমার মনে হয় এই যে এত বড় একটা সিস্টেম, এই এত বড় সিস্টেমকে নড়ানো সম্ভব হবে না। সরকার বলে একটা ছবি এসেছিল, সরকার 1 যদ্দূর আমার মনে পড়ছে, তাতে একটা দৃশ্য ছিল, সেখানে একজন সাধু বাবা, সেই সাধু বাবা সে ক্ষমতা নিয়ন্ত্রণ করে, সরকারি ক্ষমতা নিয়ন্ত্রণ করে, এবং অভিষেক বচ্চন সেখানে দাঁড়িয়ে তাকে বলছে যে তোমাকে আমি জেলে পাঠানোর ব্যবস্থা করব। উনি তখন বলছেন যে এক মুহূর্তে আমি ওখান থেকে বেরিয়ে আসবো। তার উত্তরে অভিষেক বচ্চন বলছে, যে পরবর্তী সরকার হবে সে বলছে আমিও ঠিক এটাই চাই, আপনি বেরিয়ে আসুন ওখান থেকে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া রামগোপাল ভার্মা কিন্তু অত আগে দেখিয়ে দিয়ে গেছে। 90 দশকে যখন এই ছবিগুলো তৈরি হচ্ছে, তার শেষ দিকে বা এই নতুন মিলেনিয়ামের শুরুতে যখন এই ছবিগুলো তৈরি করছেন, উনি আসলে এই যে নতুন ভারতবর্ষীয় অর্থনীতি, নতুন ভারতবর্ষের যে রাজনীতি, তার যে কর্পোরেটাইজেশন, তার যে নতুন চেহারা, সেই চেহারাটাকে উনি দেখাচ্ছেন। আমরা চাই বা না চাই, আমরা এই সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছি। এর বিরুদ্ধে যে কণ্ঠস্বর আসবে, সেই কণ্ঠস্বরকে আমি মনে করি তার বাইরে একটা মাত্র পথ পড়ে রয়েছে। সেই পথটা হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষ, অর্থাৎ যে বিপুল সংখ্যক মানুষ সরাসরিভাবে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবে না, তাদের জন্য কাজ করে যাওয়া। এবং সেই কাজ করে যাওয়ার চেষ্টাটাই কিন্তু আজকে সারা পৃথিবীতে যারা বিকল্প ধরনের অর্থনীতি বা বিকল্প ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন, তারাই করছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 74টা জনকল্যাণমূলক প্রকল্প চলছে। এই ধরনের প্রকল্প চালিয়ে যাওয়া, আমার মনে হয় এটাই হচ্ছে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে একটা লড়াই, যেটা খানিকটা রিলিফ সাধারণ মানুষকে দেবে। উত্তর হচ্ছে না, তারা আমাদের দলে নেই। অজিত পাওয়ার কি আছেন? অজিত পাওয়ার কি বিজেপিতে আছেন? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। অনুব্রত মণ্ডল উত্তর হচ্ছে হ্যাঁ আছেন। হেমন্ত বিশ্ব শর্মা কি বিজেপিতে আছেন? উত্তর হচ্ছে হ্যাঁ আছেন। তাহলে ব্যাপারটা ডিফেন্ড করা নয়। আপনি এমন একটা যদি এরকম জায়গায় বলেন যে আমরাই ডিফেন্ড করছি, ব্যাপারটা এরকম না। বলুন যে কর্পোরেট মিডিয়া, যে মিডিয়ার কথা অর্ণববাবু একটু আগে বলেছেন, যে একটা মিডিয়ার প্রচার, একটা পারসেপশন বিল্ড আপ করা, যে বাঙালি দল আঞ্চলিক দল মানে বাঙালি, যেটা শুরু থেকে বললেন যে বাঙালি দল একটা ইতিহাস আছে। হ্যাঁ সত্যিই তো, যে রিয়াজুস সালাতিনে বাঙালিদের সম্পর্কে খারাপ কথা বলা হয়েছিল, কলকাতার হাইকোর্ট বাঙালিদের সম্পর্কে বলেছিল বব্বল। ওই যে 74টা প্রকল্প, তার একটি অন্যতম হচ্ছে সবুজ সাথী। সবুজ সাথী মানে কি? সাইকেল দেওয়ার প্রকল্প। এই সাইকেলের নাট বল্টু লাগানো, সাইকেলের এই সিন্ডিকেটটা কে চালায় জানেন? অরোরা পরিবার। খোঁজ নিয়ে দেখুন অরোরা পরিবার কারা। উনি বলেছেন কোভিডের সময়তে হচ্ছে ভ্যাকসিন ইত্যাদি বা পিপিটি ইত্যাদি দেওয়ার নিয়ে মুখ্যমন্ত্রীর সেরাম দিয়েছে তো, বলছে আমি জবাব বলি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন যিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এক আমলা, যিনি কিনা প্রধানমন্ত্রীকে যথোচিত সম্মান না দেওয়ার ফলে তার অবসরপ্রাপ্ত ভাতা থেকে বঞ্চিত হয়েছেন, তার নেতৃত্বে এই কোভিডকালীন যা কিছু কেনাকাটা হয়েছিল,
তা নিয়ে তদন্ত হয়। হ্যাঁ, আমরা- 2000 কোটি টাকার তদন্ত, সেই রিপোর্ট ধামাচাপা পড়ে আমাদের- গেছে, তারও পেছনে সমস্ত মাল আমরা দিচ্ছিল অরোরা। না জগন্নাথ ব্রাত্যবাবু জগন্নাথ বলুন এই অরোরা কারা? আমরা second। ব্যাংকে 50,000 টাকা ব্রাত্যবাবু যদি বলুন এই রাখতে চাই, অরোরা কারা? আমার কাছে এই আমি প্রথম নাম শুনছি, এটা আমার কাছে অরোরা না, অরোরা বরিয়ালিস লাগছে। আমি 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 বুঝতেই পারছি না কে অরোরা, আমি জানি না। এটা সব খবর যদি আপনি জানেন, আপনি তো লেখালেখি করতেন, সাংবাদিকতা করতেন, আপনি বার করুন। আচ্ছা, আপনি বার করুন। আমি just অর্ণব, ধামাচাপা পড়ে গেছে মানে কি? একটু শুনুন। তার মানে ধামাচাপা পড়ে গেছে কথার মানে কি? 50,000 টাকা ব্যাংকে রাখতে গেলে আমাদের প্যান কার্ড দেখাতে হয়। এই যে ইলেকট্রাল বন্ডে 600 কোটি প্লাস টাকা বিজেপির ফান্ডে ঢুকেছে, যাদের কেওয়াইসি পাওয়া যায় 1000 কোটি টাকা। না 600, তার মধ্যে 600 প্লাস কোটি টাকা রয়েছে, কেওয়াইসি নেই, তার নাম জানা যায়নি। তো এই কথা, এই জিনিসটা ঘটার পরও আপনি বলছেন আমরা হচ্ছে সাধু। আমি বলি আমরা হচ্ছে সাধু, বলি, এই বলি, জিনিসটা বলছি। বলি। Institutional- আর ওই আমাকে অর্ণব শুনুন, 18,000 অর্ণব টাকার electoral অর্ণব bond। ওই ইয়ান্তাল বাসনা গৌড়া ইয়ান্তাল ইয়াদরপ্পা গভর্নমেন্টে ধরে ধরে দেখিয়েছিলেন যে কোন কোন খাতে কোভিডের আমলে কখন কোন মেডিকেল কিটের টাকা এত কোটি টাকা বাড়ানো হয়েছিল, একদম। ইনজেকশন এত কোটি টাকা বাড়ানো হয়েছিল, এবং একই জিনিস কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরেও ঘটেছে। আমাদেরটা ধামাচাপা পড়বে কেন? আমাদের তো আপনাদের তো সিবিআই ইডি সব আছে। তাহলে তিলোত্তমাকে যদি আমি ওই অরোরাকে আমি কেন বার 18,000 করব? কোটি টাকা আপনারাই বার করুন। রাজনীতির চাপে আমরা একদম শেষ পর্যায়ে অর্ণব, দুর্নীতি কি এবার ভোটের ইস্যু? দুর্নীতি আমার মনে হয় না এত বড় কিছু ভোটের ইস্যু হতে পারে, অন্তত পশ্চিমবাংলা হতে পারে। যে জিনিসটা বারবার করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সম্পর্কে, আমি যখনই দেখি এই ধরনের কোনো আলোচনা হয়, সমস্ত দুর্নীতিগুলো মানে কেন্দ্রে চলে আসে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তার চেয়ে অনেক গুণে বড় দুর্নীতি কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে। যদি ভোটের ইস্যু হয়, না এটা কি সেটা কে গোটা বড় চোর ভারতবর্ষ তার জুড়ে হবে। কম্পিটিশন নাকি? গোটা ভারতবর্ষ জুড়ে তাদের দুর্নীতি ইস্যু হবে, এবং সেই দুর্নীতি যদি ইস্যু হয় তাহলে কিন্তু খুব একটা ভালো জায়গায় কেন্দ্রীয় সরকার যারা আছেন তারা নেই, নওশাদ- তারা কিন্তু নেই, একেবারেই নেই। খুব quickly, আর আমার আমি মনে হয় একটা জায়গায় সময় ছোট শেষ। শুধু অনির্বাণ, আমি জাস্ট একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা বিকাশ দাকে আমি একটা জিনিস মনে করে দিতে চেয়েছিলাম। আমাদের এই যে- খুব quickly আমি বলতে হবে, একদম খুব জাস্ট quickly। একেবারে সংক্ষিপ্ত পিন পয়েন্ট। আমি একটা জিনিস বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কর্পোরেটের সঙ্গে এই যে আঁতাত, এই আঁতাতের পদ্ধতিটা শুধুমাত্র এই যে দলটা এখন কেন্দ্রীয় সরকারে আছে, এখন যে রাজ্যে আছে, এই ক্ষেত্রে নয়। 24শে নভেম্বর 1996 অপারেশন সানশাইন কিসের জন্য করা হয়েছিল? অপারেশন সানশাইন করা হওয়ার মানেটাই হচ্ছে সেই সময় থেকেই কিন্তু আমাদের এখানে ক্ষমতাসীন যে বামফ্রন্ট, তারা কিন্তু একটু একটু করে কর্পোরেট শক্তির কাছে আত্মসমর্পণ করতে শুরু করেছিল। 2006 যখন সিঙ্গুর হচ্ছে, তারপর একাধিকবার বিরোধী নেত্রী বলেছেন যে শ্বেতপত্র প্রকাশ করুন কি কি শর্তে টাটাকে জমি দেওয়া হয়েছিল, তারা কিন্তু সেটা প্রকাশ করেনি। তার মানে এই যে কর্পোরেটের সঙ্গে আঁতাত, এই আঁতাতটা কিন্তু তারাও করেছে। এটা